তাহি দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে তায়ানকে দেখছে। কফি বানানো শেষ। 2 কাপ কফি নিয়ে আসতে দেখে তাহি কিভাবে তার দিকে তাকিয়ে আছে তা দেখে মুচকি হাসি ফুটে ওঠে তায়ানের। তাহির সামনে এসে তার হাতে 1 কাপ কফি দিয়ে বলল, কি দেখছো এভাবে? তা কি দেখবো? আপনার বাসাটা দেখছি। রান্নাঘর দেখতে এসেছো বুঝি? তাহি থতমত খেয়ে যায় তায়ানের কথায়। কাচুমাচু হয়ে দাঁড়ায়। তাহির অবস্থা বুঝতে পেরে তায়ান বলল, চলো, তোমাকে আমার বাসা ঘুরিয়ে দেখাই। এরপর তায়ান তাহিকে তার সম্পূর্ণ বাসা দেখালো। তার বাসায় 2টা বেডরুম, একটা বড় ড্রয়িং রুম, একটা কিচেন রুম, 2টা ওয়াশরুম। তাহি এখন তায়ানের রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। খুব ভালো লাগছে তার। এখান থেকে সম্পূর্ণ ঢাকা শহর দেখা যায়। তায়ানের বাসাটা 5 তলায়। তাহির পাশেই দাঁড়িয়ে আছে তায়ান। তাহি কফির মগে চুমুক দিয়ে তায়ানের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, আপনি কি এই বাসায় একা থাকেন? মানে আপনার আব্বু আম্মু ওনারা কোথায়? তায়ান সামনে তাকিয়ে বলল। ওনারা ওনাদের বাড়িতে থাকতেন। তাহি ভ্রু কুঁচকে বলল, আপনি থাকেন না কেন ওনাদের সাথে? এত কিছু জানতে চেও না তাহি। তাহি দেখলো তায়ানের মন খারাপ হয়ে গেছে, তাই সে আর কিছু বলল না। তার এখানে এসে অনেক ভালো লাগছে। তাহি সামনে তাকিয়ে আছে। বাতাস এসে তার মুখে বাড়ি খাচ্ছে, চুলগুলো এলোমেলো করে দিচ্ছে। তাহি চোখ বন্ধ করে তা উপভোগ করছে। তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তায়ান। তাহিকে পাশে পেয়ে আজ তার অনেক ভালো লাগছে। তাহি বলল, আচ্ছা, এবার আমাকে আসতে হবে। ঠিক আছে, তাহলে তোমাকে পৌঁছে দিই বাড়িতে। তাহি যেন মানা করতে পারল না। আচ্ছা। ওকে, তুমি নিচে ওয়েট করো, আমি গাড়ি বের করছি। এরপর তাহি নিচে চলে যায়। কিছুক্ষণ পর তায়ান গাড়ি বের করে তাহিকে তার বাড়িতে পৌঁছে দেয়। আজকে দিনটা দুজনের কাছে একটা সেরা মুহূর্ত ছিল। সিমরান এখন ভার্সিটিতে যাওয়া বন্ধ করে দিয়েছে। সাইমন প্রতিদিন ভার্সিটির গেটে দাঁড়িয়ে থাকে, কিন্তু এই কয়েকদিন সে সিমরানকে দেখা পাচ্ছে না। তাহির থেকে জানতে পারে সে নাকি ভার্সিটিতেই আসে না। সাইমন বুঝে যায় তার জন্যই সিমরান আসে না। সিমরানকে এই কয়েকদিন না দেখে সাইমনের অবস্থা বেহাল, পাগল হয়ে গেছে যেন। সাথে সিমরানের প্রতি প্রচুর রাগ হচ্ছে তার। প্রতিদিন রাতে সিমরানের বাড়ির সামনে যায়, কিন্তু একদিনও দেখতে পায় না তাকে। রাত 11টা। সাইমন দাঁড়িয়ে আছে সিমরানের বাড়ির নিচে। আজ যেভাবেই হোক সিমরানকে দেখবে সে। সাইমন সিমরানের রুমের দিকে তাকিয়ে আছে। সিমরানও জানালা দিয়ে তাকিয়ে আছে। তার অবাধ্য মনটা যে সাইমনকে না দেখে কিছুতেই শান্তি পায় না। এত করে পণ করেছে সাইমনকে সে দেখবে না, কিন্তু না দেখে থাকতে পারে না। হঠাৎ করে সিমরানের ফোনে একটা মেসেজ এলো। সিমরান ফোন হাতে নিয়ে দেখলো আননোন নাম্বার থেকে মেসেজ এসেছে। মেসেজটা 2 মিনিটের মধ্যে নিচে নেমে আসো, তাহলে ভালো হবে না, বলে দিলাম। মেসেজটা দেখেই সাথে সাথে সাইমনের দিকে তাকায় সিমরান। দেখে সে ফোন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। সিমরান বুঝে যায় মেসেজটা সাইমনের। সিমরানও মেসেজ পাঠায়, বাড়ি ফিরে যান, আমি কিছুতেই নিচে যাব না। এ বলে সিমরান ফোন রেখে বিছানায় শুয়ে পড়ে। কয়েকটা মেসেজ এলো, কিন্তু সিমরান ফোন হাতে নিলই না আর। কিছুক্ষণের মধ্যেই আকাশ কালো হয়ে যায়। জোরে জোরে বাজ পড়তে শুরু করে। খুব জোরে ঝড় শুরু হয়। আকাশে খুব বাজেভাবে বিদ্যুৎ চমকাচ্ছে। সাথে সাথে ধরফড়িয়ে উঠে বসল সিমরান। তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে জানালার পাশে যায়। গিয়ে দেখে সাইমন এখনও আগের মতোই দাঁড়িয়ে আছে। সিমরানের এবার ভীষণ ভয় হতে লাগলো, যদি সাইমনের কিছু হয়ে যায়। সিমরান ফোন হাতে নিয়ে সাইমনকে মেসেজ দিল, আপনি প্লিজ এখনই বাড়ি ফিরে যান, বৃষ্টি আসবে, খুব জোরে বাজ পড়ছে, কিছু একটা হয়ে যেতে পারে, ফিরে যান প্লিজ। একটু পর সাইমন মেসেজ দিল, কেন, চিন্তা হচ্ছে বুঝি? তুমি যতক্ষণ পর্যন্ত নিচে নামবে না, ততক্ষণ পর্যন্ত আমি এখানে দাঁড়িয়ে থাকবো। মেসেজটা দেখে সিমরানের যেন খুব রাগ হলো। লোকটা এমন কেন? দূর থাকুক এখানে, মরে যাক আমার কি। সিমরান আবারও গিয়ে বিছানায় শুয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই মুষলধারায় বৃষ্টি আরম্ভ হলো। সিমরান এপাশ ওপাশ করে আবারও উঠে জানালার পাশে গেল। দেখলো সাইমন ঠিক আগের স্টাইলেই দাঁড়িয়ে আছে। সে এক চুল পরিমাণও নড়েনি। বৃষ্টিতে ভিজে একাকার সাইমন। সিমরান ভাবছে লোকটা আস্ত একটা পাগল ছাড়া কিছুই না। সাইমনকে এই অবস্থায় দেখে সিমরানের অনেক মায়া লাগে, সাথে খুব খারাপ লাগে। সে আর নিজেকে দমিয়ে রাখতে না পেরে একটা ছাতা নিয়ে নিচে নেমে এলো। সাইমন মুচকি হেসে তাকিয়ে আছে।
অবশেষে তার ফুল আসছে তার কাছে। সিমরান আসতে সাইমান বলল। সে আসতে হলো তোমাকে। সিমরান মুখ বাঁকা করে বলল। শুনুন, আপনার প্রতি দয়া হয়েছে আমার। বৃষ্টিতে ভিজলে জ্বর হতে পারে, তাই দয়া করে আপনার জন্য ছাতাটা নিয়ে এসেছি। এখানে দাঁড়িয়ে থাকার যখন এতই ইচ্ছে, এই ছাতাটা নিয়ে দাঁড়িয়ে থাকেন। ইন, ধরুন এটা। সাইমান বুকে হাত গুজে বলল। নেব না ছাতা। এতক্ষণ এলে না কেন? এখন বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধাবো, আর তার জন্য দায়ী থাকবে তুমি। ভালোবাসি বলে। মুহূর্তেই যেন সিমরানের উপর দিয়ে ঝড় বয়ে যায়। সাইমান এবার রাগী কণ্ঠে সিমরানকে বলল। কি সমস্যা তোমার? ভার্সিটি যাচ্ছ না কেন? আমার থেকে পালানোর চেষ্টা করছো? শোনো রাখো, শত চেষ্টা করলে আমার থেকে পালাতে পারবে না তুমি। সিমরান এবার চিৎকার করে বলল। আপনি কেন বুঝতে পারছেন না? আমি ভালোবাসি না আপনাকে। আমার পেছনে পড়ে থেকে আমাকে এভাবে বিরক্ত করে কোনো লাভ হবে না। কেন আমাকে একটু শান্তিতে থাকতে দিচ্ছেন না? দেখুন, আমি আবারও বলছি, আপনাকে ভালোবাসা কখনোই সম্ভব না আমার, কারণ আমি অন্য একজনকে ভালোবাসি। হ্যাঁ, আমি ভালোবাসি কাউকে। আপনি আমাকে শত বিরক্ত করলেও আমি আপনাকে ভালোবাসতে পারবো না। এক টানে কথাগুলো বলে হাঁপাচ্ছে সিমরান। সিমরানের এমন কথা শুনে মাথায় রাগ উঠে যায় সাইমানের। মুহূর্তেই চোখ দুটি লাল হয়ে যায়। সিমরানের কোমর ধরে হ্যাসকার টান দিয়ে নিজের একদম কাছে আনে সাইমান। আকস্মিক এহেন ঘটনায় সিমরানের হাত থেকে ছাতাটা পড়ে যায়। মুহূর্তেই ভিজে যায় সিমরান। সিমরান চোখগুলো বড় বড় করে সাইমানের দিকে তাকিয়ে থাকে। সাইমান খুব জোরে সিমরানের কোমর চেপে ধরে এবং খুব জোরে তার গাল দুটো চেপে ধরে। সাইমান এভাবে ধরাতে সিমরান ব্যথায় চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। সাথে সাথে চোখে পানি চলে আসে, কিন্তু তা বোঝা যাচ্ছে না। বৃষ্টির পানি আর তার চোখের পানি একাকার হয়ে গেছে। সাইমানের এখন যেন হুঁশ নেই। সাইমান রেগে বলল। এত বড় সাহস তোর অন্য কাউকে ভালোবাসা? সেদিন বলেছিস, কিন্তু আমি তোকে কিচ্ছু বলিনি। কাকে ভালোবাসিস তুই? হ্যাঁ, কার জন্য তুই আমাকে এভাবে ফিরে দিচ্ছিস? কান খুলে শোনো রাখ, যাকে ভালোবাসিস না কেন, তোকে আমাকে বিয়ে করতে হবে। তোরা তো সহজে আমার হাত থেকে নিস্তার নেই, এই বলে দিলাম। সময় আছে এখনো, তাকে ভুলে যা। অন্য কাউকে ভালোবাসবি এটা আমি কিছুতেই সহ্য করব না, কিছুতেই না। এ বলে সিমরানকে ছেড়ে দিয়ে গাড়িতে উঠে সাই করে চলে যায় সাইমান। সিমরান শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। গাল দুটো একদম লাল হয়ে গেছে, প্রচণ্ড ব্যথা করছে, কিন্তু সেদিকে তার হুঁশ নেই। অনুভূতি শূন্য হয়ে গেছে সিমরানের। তার সাথে কি হচ্ছে এসব? এসে কোন দুটনায় পড়েছে? সিমরান আর থাকতে না পেরে সেখানে বসেই হাউমাউ করে কাঁদতে লাগলো। কিছুক্ষণ পরে শান্ত হয়ে এলোমেলো পায়ে বাসায় চলে যায় সিমরান। রমি গিয়ে ধাপ করে বিছানায় বসে পড়ে সাইমান। প্রচণ্ড রেগে আছে সে। ইচ্ছে করছে সব ভেঙে গুঁড়িয়ে দিতে, কিন্তু এত রাতে সে তা করবে না। নিজের চুল টেনে ধরেছে সাইমান। আজ রাতে কিছুতেই সে ঘুমোতে পারবে না। অতিরিক্ত রাগের কারণে সিমরানের সাথে খারাপ ব্যবহার করে এসেছে সে। এখন তার মধ্যে অপরাধবোধ কাজ করছে। সে কি করে তার ফুলকে কষ্ট দিতে পারল? না না, কিছুতেই শান্তি লাগছে না সাইমানের। উঠে অনেকক্ষণ পায়চারি করতে থাকে। নিজেকে কেমন পাগল পাগল মনে হচ্ছে। তখন তার রাগের কারণে হুঁশ ছিল না, তাই তো সিমরানের সাথে এমন ব্যবহার করেছে। এখন যে কিছুতেই তার ভালো লাগছে না। সাইমানের গায়ে এখনও ভেজা জামা কাপড়। কিছুক্ষণ পায়চারি করে ওয়াশরুমে ঢুকে যায় সাইমান। ওয়াশরুম থেকে বেরিয়ে এসেছে সাইমান। শরীরটা খুব খারাপ লাগছে, তাই সোজা গিয়ে বিছানায় শুয়ে পড়ে। একটু পরেই চোখ লেগে যায় তার। বেশ কিছুক্ষণ পরে শরীর কাঁপিয়ে জ্বর নামে সাইমানের। সাইমান মোটেও বৃষ্টিতে ভিজতে পারে না। জ্বরে সাইমানের সারা শরীর কাঁপছে। তাহি এসেছে তার ভাইয়ের রুমে। রোজ একবার করে তাহি সাইমানের ঘরে এসে তাকে দেখে যায়, কিন্তু এই কয়দিন সাইমানকে দেখতে পায় না সে। দেখবে কি করে? সাইমান তো রোজ সিমরানের বাড়ির সামনে রাত কাটায়। আজকে অনেকদিন পরে ভাইকে বিছানায় দেখেছে তাহি, তাই ভাইয়ের দিকে এগিয়ে যায়। গিয়েই দেখতে পায় সাইমানের শরীর অসম্ভবভাবে কাঁপছে। ভ্রু কুঁচকে এলো তাহির। সাইমানের পাশে বসে কপালে হাত দিয়ে দেখল সাইমানের সারা শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। মুহূর্তে চিন্তায় পড়ে যায় তাহি। তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে পানি আর জলপট্টি নিয়ে আসে। সাইমানের মাথায় অনবরত জলপট্টি দিচ্ছে তাহি, কিন্তু জ্বর কিছুতেই কমছে না। না, এবার তার বাবাকে জানিয়ে ডাক্তার ডাকতে হবে। তাহি উঠে দৌড়ে তার বাবার রুমে চলে যায়। তার বাবাকে জানালে সাথে সাথে তিনি ডাক্তারকে খবর দেন। তারপর ছুটে ছেলের রুমে চলে যান।
ডক্টর এসেছে কিছুক্ষণ আগে, সাইমনকে চেক আপ করছে। সাইমনের ঘরে চিন্তিত মুখ নিয়ে দাঁড়িয়ে আছে বাড়ির সকলে। ডক্টর সাইমনকে চেক আপ করে আনোয়ার তাহাজিদের উদ্দেশ্যে বললেন, ডোন্ট ওয়ারি মিস্টার তাজিদ, বৃষ্টিতে ভেজার ফলে এমন শরীর কাঁপিয়ে জ্বর এসেছে। আমি ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, কিছুক্ষণ পরে জ্বর নেমে যাবে। আর কিছু ওষুধ দিয়ে দিচ্ছি, সময় মতো খাওয়াবেন। এবার আমি আসি। এরপর ডাক্তারকে এগিয়ে দিয়ে আসলেন আইমান তাহাজিদ। সাইমনের মাথার পাশে বসে আছে ইরা তাহাজিদ। নাতির দিকে কিভাবে চেয়ে আছেন, কি অসহায় লাগছে সাইমনকে। না চাইতো ইরা তাহাজিদের চোখে পানি চলে আসে। তা দেখে আনোয়ার তাহাজিদ বলল, ঠিক আছে বাবা, তুইও ঘরে যা। এরপর যে যার ঘরে চলে যায়। কেটে গেছে আরও দুদিন। এই দুদিন সাইমনকে এক নজরও দেখেনি সিমরান। জানালার পাশে প্রায় রাত 1টা পর্যন্ত অপেক্ষা করেছে, কিন্তু সাইমন আসেনি। কেন জানি প্রচুর খারাপ লাগে সিমরানের। তার এত খারাপ লাগছে কেন? তার তো খুশি হওয়ার কথা। সন্ধ্যা 7টা। মনমরা হয়ে বিছানায় বসে আছে সিমরান। এ কদিন যেন তার জীবনটা কেমন এলোমেলো হয়ে গেছে, সব যেন উলট পালট হয়ে যাচ্ছে। এসব ভাবছে তখনই তার ফোনে মেসেজ আসে। ফোন হাতে নিয়ে দেখে সাইমনের মেসেজ। তড়িঘড়ি করে মেসেজটা চেক করে। মেসেজটা, তোমার হাতে জাস্ট 1 মিনিট টাইম। 1 মিনিটের মধ্যে নিচে আসো, নাহলে আমি উপরে আসলে তোমার জন্য খুব একটা ভালো হবে না। মেসেজটা পড়েই 1 সেকেন্ডও দেরি না করে নিচে নেমে যায়। সাইমনের দিকে তাকাতেই বুকটা কেমন ধক করে উঠল সিমরানের। সাইমনের চোখ মুখ কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে অসুস্থ। সিমরান সাইমনের দিকে তাকিয়ে বলল, কেন এসেছেন? আজ আবার আমায় ব্যথা দিতে এসেছেন? সাইমন কিছু না বলে সিমরানের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, গাড়িতে উঠে বসো এক্ষুনি। কেন? গাড়িতে আমি উঠবো কেন? যখন তখন আমাকে গাড়িতে উঠতে বলা বন্ধ করুন আপনি। আরেকটা কথাও শুনতে চাই না আমি। গাড়িতে উঠে বসো, না হলে নাহলে কি কি করবেন আপনি আমার? আচ্ছা, আপনার মধ্যে কি বিন্দুমাত্র লজ্জাবোধ নেই? আপনি এত নির্লজ্জ বেহায়া কেন বলুন তো? সামান্য লজ্জাটুকুও নেই আপনার মধ্যে? এইভাবে একটা মেয়ের পেছনে ছুটছেন আপনি? আপনার মতো বেহায়া লোক না আমি 4টেখানি দেখিনি আর। কেন এত জ্বালান আপনি আমায়? আমাকে একটু শান্তিতে থাকতে দিন প্লিজ। সাইমন চোখ বন্ধ করে সব শুনছিল। সিমরানের কথা শেষ হওয়ার সাথে সাথে তাকে পাজা কোলে নিয়ে গাড়িতে বসিয়ে দেয়, সাথে সেও গাড়িতে উঠে বসে। সিমরান অনেক চেঁচাচ্ছে। সাইমন সিমরানের দিকে রাগি চোখে তাকাতেই চুপ হয়ে যায় সিমরান, আর একটা টু শব্দ করেনি। কিছু সময় পর সাইমন গাড়ি থামায় একটা বড় ব্রিজে। গাড়ি থেকে নেমে সিমরানকে নামতেই ইশারা করে। এরপর সিমরানও নেমে পড়ে। সাইমন ব্রিজের রেলিং ধরে সামনে তাকায়। সিমরানও গিয়ে সাইমনের পাশে দাঁড়িয়ে পড়ে। প্রচণ্ড বাতাস বইছে। সাইমন সামনে তাকিয়ে আছে। দুজনের মধ্যেই নীরবতা। সাইমন আগের মতো সামনে তাকিয়েই বলল, আজ তোমাকে সব বলার সময় এসছে। তুমি আমাকে ভুলে গেছো, তাই না ফুল? তোমার সানকে তুমি। আর বলতে পারল না সাইমন। বাম পাশে তাকাতেই তার হৃদয় সেখানেই থমকে যায়। সিমরান, তুমি এখানে কি করছো? নেমে এসো তাড়াতাড়ি। সাইমন বাম পাশে তাকাতেই দেখলো সিমরান একদম রেলিংয়ের উপর দাঁড়িয়ে গেছে। একটু নড়লেই সোজা নিচে পড়ে যাবে। এটা দেখা মাত্রই সাইমনের যেন প্রাণটা উড়ে যায়। মুহূর্তেই নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়। হাত পা অসম্ভবভাবে কাঁপতে থাকে। সিমরান সাইমনের দিকে তাকিয়ে বলল, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আপনি আমাকে বিরক্ত করবেন, তাই না? সেই জন্য আমি এখন এখান থেকে ঝাঁপ দিয়ে চিরকালের জন্য চলে যাব। সাইমন সিমরানের দিকে এগোতে নিলেই সিমরান বলে, আর এক পা এগুলো না আমি ঝাঁপ দিব এখানে। না না, আমি এখানে দাঁড়িয়ে থাকবো। তুমি প্লিজ নেমে আসো। আসবো, তার আগে আমার কথা দিন আজকের পর থেকে আমায় আর বিরক্ত করবেন না। কথা দিলাম, প্রমিস। আজকের পর তোমাকে আমি বিরক্ত করব না। এখন প্লিজ তুমি নেমে আসো। সত্যি বলছেন তো? হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছে। তুমি প্লিজ তাড়াতাড়ি নেমে আসো। সাইমনের কথা শুনে সিমরান আস্তে আস্তে নেমে আসে। সাইমনের সামনে এসে বলল, তাহলে আজকের পর থেকে আপনার মুখটা যেন আর আমি না দেখি। সিমরানের এই কাজে সাইমন প্রচণ্ড রেগে গেছে, সাথে ভীষণ আঘাত পেয়েছে। একদম খুব কলিজা যেন পুড়ে যাচ্ছে সাইমনের। কোনো কথা না বলেই গাড়িতে উঠে বসে। সিমরানও গিয়ে তার পাশের সিটে উঠে বসে।
বেশ কিছুক্ষণ পরে সাইমন সিমরানকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে সোজা চলে যায়। সেদিকে তাকিয়ে থাকে সিমরান। তার যে খুব কষ্ট হচ্ছে, তার হৃদয়টা যেন ছিঁড়ে যাচ্ছে। এরকম একটা কাজ করতে সে বাধ্য হয়েছে। এক্ষুনি চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়বে, তাই দৌড়ে বাসায় ঢুকে যায়। কেটে গেছে আরও 10 দিন। সাইমন এখন তার করা পাগলামি একদম বন্ধ করে দিয়েছে। এখন আর সিমরানের বাসার সামনে যায় না। এখন আর এক নজর সিমরানকে দেখার জন্য তার ভার্সিটির সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে না। সিমরান এখন ভার্সিটিতে যাচ্ছে। এই কদিন সে একটি বারের জন্য সাইমনকে দেখতে পায়নি। রোজ রাতে জানালার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করে। এখন আর সাইমন আসে না তার বাড়ির সামনে। তাকে রোজ আর একটা করে চিঠি দেয় না, মেসেজ দিয়ে তাকে বলে না নিচে নামতে, গাড়িতে উঠতে বলে না। এ কদিন সিমরানের কেমন কাটছে সে নিজেও বুঝতে পারছে না। তার সব এলোমেলো লাগছে, প্রচণ্ড খারাপ লাগে। পর মুহূর্তে নিজেকে বুঝ দেয় এই বোধে, তোর এত খারাপ লাগছে কেন? তুই তো এটাই চেয়েছিলি, তোর আশা তো পূরণ হয়ে গেছে, এখন তো তোর হ্যাপি থাকার কথা। এসব বলে নিজেকে শান্ত করে সিমরান। এদিকে সাইমনের অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। সেদিনের পর থেকে সাইমন আরও বেশি অসুস্থ হয়ে পড়ে। খাওয়া দাওয়া একদম ছেড়ে দিয়েছে সে, যার কারণে আরও অসুস্থ হয়ে পড়েছে সে। চেহারার কি অবস্থা করেছে, চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে গেছে। সিমরানের থেকে দূরে থাকতে তার খুব কষ্ট হচ্ছে। সাইমনের এই অবস্থা দেখে বাড়ির সবাই চিন্তিত। তাদের বাড়ির ছেলের একই হাল হয়েছে। আজ দীপ আর তায়ান এসেছে সাইমনকে দেখতে। তারা এখন সাইমনের রুমে বসে আছেন। সাইমন তাদের সামনে স্বাভাবিক থাকার চেষ্টা করছে। দীপ তায়ান এটা সেটা নিয়ে কথা বলছে। তখনই সাইমনের জন্য স্যুপ নিয়ে রুমে প্রবেশ করে তাহি। তাহিকে দেখে তায়ান গলা খাকারি দিয়ে সাইমনের দিকে তাকিয়ে বলল, শান, শুনেছি তোকে নাকি আঙ্কেল উগান্ডার কোনো এক বাথরুমের ট্যাঙ্কি থেকে কুড়িয়ে পায়। কথাটা শোনা মাত্রই তাহি তায়ানের দিকে চোখ গরম করে তাকায়। সাইমন ভ্রু কুঁচকে বলল। কার থেকে শুনেছিস? তখনই দীপ বলে উঠল, ভাই, আমি সালাম জানাই তাকে যে এতদিনের সত্যি কথাটা বলেছে। আমার তরফ থেকে তার জন্য গোবরের নোবেল পুরস্কার। এত সুন্দর কথা বলার জন্য তাকে কীরা সহ বিভিন্ন পোকামাকড়ের খাদ্য আমার তরফ থেকে। ভাই, তার সাথে আমার স্পেশাল মিট করার বন্দোবস্ত কর ভাই। সে মহান ব্যক্তিটি কোথায়? দীপের করা এত প্রশংসা শুনে তাহি যেন খুশিতে গদগদ হয়ে যায়। এই প্রথম তাকে নিয়ে কেউ এত প্রশংসা করছে। তায়ান আর চোখে তাহির দিকে তাকিয়ে বলল, সেই ব্যক্তিটি এখন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। তিনি হলেন। আর বলল না তায়ান, কারণ তাহি খুব জোরে তার পায়ে চাপা দিয়েছে। খুব ব্যথা পেয়েছে। ব্যথাটা শব্দহীনভাবে হজম করে নেয় তায়ান। তখনই সাইমন বলল, কি হলো, থেমে গেলি কেন? বল। তায়ান বলতে যাবে তখন তাহি তাকে থামিয়ে বলল, আরে ভাইয়া, ছাড় তো ছাগলের কথা। তুই শুধু শুধু এর কথায় কান্দিস না তো, তুই বরং স্যুপটা খেয়ে নে। এরপর সাইমনের হাতে স্যুপ দিয়ে তায়ানের দিকে তাকিয়ে একটা চোখ টিপ মেরে বেরিয়ে যায় তাহি। তায়ান দীপ আর সাইমনের সাথে কথা বলছিল। তখনই তার ফোনে তাহির কল আসে। কলটা দেখেই ভ্রু কুঁচকে এলো তায়ানের। কি ব্যাপার, তাহি কল দিচ্ছে কেন? কথা বলার জন্য তায়ান উঠে বাইরে চলে যায়। ফোন রিসিভ করে হ্যালো হ্যালো করছে, কিন্তু তাহি কোনো কথা বলছে না। তায়ান সামনের দিকে হাঁটছে। যেই না তাহি রুমের সামনে এলো, তখনই তাহি তায়ানের এক হাত ধরে হ্যাসকা টান দিয়ে নিজের রুমে নিয়ে যায়। এমনটার জন্য মোটেও প্রস্তুত ছিল না তায়ান। তায়ান বেশ হকচকিয়ে যায়। সামনে তাকাতেই দেখে তাহি তার দিকে বাঁকা হেসে তাকিয়ে আছে। তা দেখে তায়ান চেঁচানোর ভান করে বলল, কে কোথায় আছো? আমাকে বাঁচাও এই ডাইনির হাত থেকে। তাহি আস্তে আস্তে এগিয়ে আসছে তায়ানের দিকে। তায়ানের খুব কাছে সে তায়ানের বুকে তার 2 আঙুল দিয়ে স্লাইড করতে থাকে। তাহি বলল, আজ আমার হাত থেকে আপনাকে কেউ বাঁচাতে আসবে না মিস্টার তায়ান শেখ। আজ আমি আপনাকে অপহরণ করব। তাহি এত কাছে আসায় বেচারা তায়ানের অবস্থা কাহিল। গলা শুকিয়ে কাঠ করে গেছে। শুকনো কয়েকটা ঢোক গিলে বলল, কি করছো তাহি? ছাড়ো আমাকে। এত তাড়াতাড়ি আপনার ছাড় নেই। এখন কোথায় পালাবেন তায়ান? মাম্মি, কোথায় তুমি? শীঘ্রই আসো। তোমার ছেলেকে আজ নষ্ট করতে যাচ্ছে এক নষ্টিতা। দিন দুপুরে মান সম্মান সব শেষ করে দিচ্ছে। বাঁচাও কেউ। তাহি কিছু না বলে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে তায়ানের দিকে। তায়ান তাহির দিকে তাকাতেই সেও আটকে যায় তাহির এই অমায়িক দৃষ্টিতে। তা দেখে তায়ান বলল, কি দেখছো এভাবে? তাহি তায়ানের দিকে এক ধ্যানে তাকিয়ে বলল, আপনাকে
আপনি কি বুঝতে পারছেন না তায়ান? আপনি কি সত্যি বুঝতে পারছেন না আমি কি চাই? আমি আপনাকে ভালোবাসি তায়ান। আপনি কি বুঝছেন না? তাহির মুখে ভালোবাসি কথাটা তায়ানের বুকের গভীরে গিয়ে বিঁধেছে। তার এই মুহূর্তে খুশি হওয়ার কথা নাকি দুঃখ পাওয়ার কথা বুঝতে পারছে না তায়ান। চোখ বন্ধ করে একটা শ্বাস নিয়ে তাহিকে তার কাছ থেকে ছাড়িয়ে বলল, দেখো তাহি, তুমি যেটা চাও সেটা কখনোই সম্ভব নয়। সুতরাং আজকের পর থেকে এইসব ভুলে যেও না তুমি। এই বলে তায়ান চলে যেতে নেয়। তখনই তাহি বলে ওঠে, আপনি ভাইয়ার জন্য এমন করছেন তাই না? আমি জানি আপনিও আমাকে ভালোবাসেন তায়ান। ভাইয়ার কথা ভেবে স্বীকার করছেন না। ভাবছেন যদি বন্ধুত্ব বিচ্ছেদ হয়, তাই না? তাহির কথা শুনে পাজোরা থেমে যায় তায়ানের। তাহি তো একদম ঠিক বলেছে। তায়ান পেছন ফিরে তাহির দিকে তাকিয়ে বলল, তুমি যেমন ভাবছো মোটেও তেমন নয়। আমি তোমাকে ভালোবাসি না, এটা তোমার ভুল ধারণা ছাড়া আর কিছুই না। তাই এখন মাথা থেকে এসব ঝেড়ে ফেলে দাও। এই বলে তায়ান চলে যায়। তাহি সেদিকে তাকিয়ে বলে, আপনি এত সহজে আমাকে ভালোবাসার কথা স্বীকার করবেন না আমি জানি। তবে আমার নামও তাহি। কি করে আপনার মুখ থেকে ভালোবাসার কথাটা বের করতে হয় তা খুব ভালো করে আমার জানা আছে মিস্টার তায়ান। এই বলে তাহি বাঁকা হাসল। তাহির রুম থেকে বেরিয়ে সাইমানের রুমে প্রবেশ করেছে তায়ান। কিছুই ভালো লাগছে না। অবশেষে তাহি তার মনের কথা বলেই দিল। তায়ানের যেন সব উতাল পাতাল লাগছে। না, তার এখন বাড়িতে যেতে হবে। সাইমানের কাছ থেকে বিদায় নিয়ে তায়ান আর দীপ বেরিয়ে পড়ে। পরের দিন সিমরান আর সিহাদ বসে আছে ড্রয়িং রুমে। আজ শুক্রবার, তাই দুজনেই বাসায়। সিমরান সিহাদের হাতে পায়ের নখ কেটে দিয়েছে, আর সিহাদ এটা সেটা বলছে। তখনই বাসার কলিং বেল বেজে ওঠে। সিমরান উঠে গিয়ে দরজা খুলে দেয়। দরজা খুলতেই আগের মতোই হুমড়ি খেয়ে ভেতরে ঢুকেছে দিশা আর তাহি। একজন আরেকজনকে টেনে ধরে রেখেছে। মনে হয় যেন তারা একজন পড়ে ঢুকলেই কোনো বড় অনর্থ হয়ে যাবে। সিমরান দরজার দিকে তাকাতেই দেখল জেনি দাঁড়িয়ে আছে। মানে দিশা তাহির সাথে জেনিও এসেছে। জেনি এখন তাদের অনেক ভালো ফ্রেন্ড হয়ে গেছে। যদিও তাহি দিশা তাকে এখনও অপছন্দ করে। জেনিকে দেখে সিমরান খুশি হয়। জেনির দিকে তাকিয়ে হেসে বলল, আরে জেনি, তুমি দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো। জেনিও হেসে ভেতরে ঢুকল। তাহির সিহাদকে দেখে দৌড়ে তার সামনে দুহাঁটু বিছিয়ে ফ্লোরে বসে পড়ে। সিহাদের দুহাত নিজের হাতের ভিতরে ঢুকিয়ে আহ্লাদে কণ্ঠে বলে উঠল, ওহ জামাই, কেমন আছো তুমি? আমি তোমাকে এত মিস করি যে তোমাকে মনে রাখার সময়ই পাই না। আর তুমি আমাকে একটুও মিস করো না, তাই না? সমস্যা নেই, এতে আমার কোনো দুঃখ নেই। তুমি জানো জামাই, আমার এই হৃদয়ের প্রতিটি খণ্ড জুড়ে শুধুই তোমার বসবাস। হায়, তুমি কেন বুঝছো না? সিহাদ বলল। তোমার প্রতি খণ্ড জুড়িয়ে আমি থাকলেও আমার এক খণ্ড জুড়েও তুমি নেই। কারণ আমার হৃদয় খণ্ড জুড়ে আছে আমার 5টা গার্লফ্রেন্ডরা। সেখানে তোমার জায়গা নেই। তোমার জায়গা আমার নারী বুড়িতে। তাহি কান্নার ভান ধরে বলল, আরে তুমি এটা বলতে পারলে জামাই? কি করে বলতে পারলে? কি করে? হায়, আমি তো বিধবা হয়ে গেলাম। সিহাদ কিছু বলতে যাবে তখনই জেনি তাকে বলল। হ্যালো সেইড, হাউ আর ইউ বয়? এতক্ষণে জেনিকে খেয়াল করলো সিহাদ। চোখ দুটি বড় বড় করে তাকে দেখছে। সিহাদ সিমরানের কাছে গিয়ে বলল, আপু, এই ফাটা ড্রেসওয়ালি মেয়েটাকে? সিমরান চোখ গরম করে সিহাদের দিকে তাকিয়ে বলল, এমন করে বলতে নেই সিহাদ, ও তোমার বড় হয়। আর হ্যাঁ, ওর নাম জেনি, আমাদের নতুন ফ্রেন্ড। জেনির দিকে কিছুক্ষণ তাকিয়ে তার কাছে গিয়ে সিহাদ বলল, হ্যাঁ ফেনি আপু, তুমি কি এতই গরিব? তোমার ঘরে ভালো জামা নেই? এমন ছেঁড়া জামা কাপড় পরে এসেছো কেন? আহারে, তুমি কত অসহায়, তাই না? চিন্তা করো না, যাওয়ার সময় আমার আপুর কয়েকটা জামা নিয়ে যেও। সিহাদের কথায় বেশ অপমান বোধ করে জেনি। কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। সিহাদের এমন কথায় পেট ফেটে হাসি আসে দিশা তাহির। সিমরান সিহাদকে ধমক দিয়ে বলল, সিহাদ, তোকে এত কথা বলতে কে বলেছে? আর ওর নাম ফেনি নয়, জেনি। যা নিজের রুমে যা। সিমরানের ধমক পেয়ে তার ঘরে চলে যায় সিহাদ। এতক্ষণে ইস্তিফা বেগম বেরিয়ে এলেন। তাকে দেখে জেনি পরিচয় হয়ে যায়। ইস্তিফা বেগম সবাইকে বসতে বলে নাস্তা আনতে রান্নাঘরের দিকে চলে যায়। আর সবাই এক এক করে সোফায় বসে পড়ে। সবাই কথা বলছে, শুধু দিশা দীপের সাথে মেসেজ করছে। তা দেখে তাহি হাই হুতাশ করে বলল,
আহারে কি কুত্তা মার্কা কপাল আমার, আজ একটা বয়ফ্রেন্ড নেই বলে অন্যের এমন পিটিশ এটিশ পিটিশ দেখতে হচ্ছে। কে জানে সামনে আরো কি কি দেখতে হয়। তাহির কথা শুনে এবার জেনি বলে উঠল, শুনেছি সাইমান নাকি সিমিকে প্রপোজ করেছে। কথাটা শোনা মাত্র সিমরান, দিশা, তাহির চমকে তাকায় জেনির দিকে। সাথে সাথে ব্রো কুঁচকে এলো তাদের। দিশা জেনিকে জিজ্ঞেস করলো, তা তুমি কোথায় শুনেছো এমন কথা? আরে এটা তো সবাই এখন কম বেশি জানে, আর আমি ফেসবুকে দেখেছি। দেখবে, তোমরা দাঁড়াও। জেনি নিজের ফোন বের করে একটা ছবি তাদের দেখালো, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে সাইমন হাঁটু ঘিরে বসে সিমরানকে প্রপোজ করছে। ছবিটা দেখে গভীরভাবে ব্রু কুঁচকে আসে তাদের। সিমরান ভাবছে সেদিন তো তারা ছাড়া আর কেউ ছিল না, তাহলে ছবিটা তো লুকিয়ে। বিষয়টা সিমরান ছাড়াও তাহি, দিশা ভাবছে। জেনি আবারও বলা শুরু করলো, কি কষ্ট আমার, আমার ক্রাশ সাইমান আমার মনে খুব আঘাত দিয়েছে জানো তোমরা। আমি না কত ট্রাই করেছি সাইমানকে পটানোর, কিন্তু সে কিছুতেই পটেনি। শুনবে তোমরা? তারপর জেনি সেদিনের হোটেলের কথাটা বলল। কথাটা বলতে তার যেন বিন্দুমাত্র লজ্জা হলো না জেনির। তাহির তো ভীষণ রাগ হলো। দিশা মনে মনে বলল, বেশ হয়েছে, তোর ফিগার সেদিনই নষ্ট করে দেওয়া উচিত ছিল, লুচ্চা মাইয়া। জেনির কথায় সিমরানেরও তার উপর খুব রাগ হলো, আর সাইমনের কাজে যেন মুগ্ধ হয়েছে। অন্য কোনো ছেলে হলে তো জেনির এমন কর্মকাণ্ডে ফেসে যেত, কিন্তু সাইমন, এই সাইমনকেই সেদিন কত কিছু শোনালো সিমরান। ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল সে। ইস্তেফা বেগম সিমরানকে ডেকেছে, তাই সিমরান রান্নাঘরে চলে যায়। জেনি বলে, জানো তাহি, তোমার ভাই ছাড়া আমার পেছনে কত ছেলে ঘুরঘুর করে, আর আমি তাদের পাত্তা দেই না। জেনিরা তো ঢং দেখে গা জ্বলে যায় দিশা, তাহির। তাহি দিশার দিকে তাকিয়ে বলল, জানিস দিশা আমাকে আজ পর্যন্ত কোনো ছেলেই প্রপোজ করেনি, যদিও পেছনে ঘুরেছে, তবে আমার বাবা আনোয়ার তাহজিদ আর ভাই সাইমান তাহজিদের কথা শুনেই ছুটে পালায়, আর আমাকে প্রপোজ করা হয় না। এরকম জীবন রেখে কী লাভ, মন চাই মধু খেয়ে মরে চাই। ইস্তিফা বেগম নাস্তা আনছিলেন, তখনই তাহির কথা শুনে পাঁচোরা থেমে যায়, কপালে গভীর ভাঁজ পড়ে। ইস্তিফা বেগম তাহির দিকে তাকিয়ে বলল, কি বললে? তোমার বাবার নাম কি? আনোয়ার তাহজিদ আন্টি। তোমার বাবার একটা ছবি দেখাতে পারবে? অবশ্যই আন্টি। এরপর তাহি ফোন বের করে তার বাবার ছবি দেখায়। ছবিটা দেখেই সাথে সাথে মাথা ঘুরে ওঠে ইস্তিফা বেগমের। কপালের ভাঁজ টান টান হয়ে যায়, বড় ধরনের একটা শক খায়। নাস্তাটা টেবিলে রেখেই নিজের ঘরের দিকে ছুটে যায় ইস্তিফা বেগম। রুমে গিয়ে জোরে জোরে হাঁপাচ্ছে ইস্তিফা বেগম। তিনি কি দেখলেন? ঢক ঢক করে কয়েক গ্লাস পানি খেয়ে নিলেন তিনি। যে পরিবার থেকে এত বছর পালিয়ে আসছিল, সে পরিবারের সাথে সিমরানের এত ভালো সম্পর্ক গড়ে উঠেছে। ইস্তিফা বেগম চিন্তায় ফেটে যাচ্ছেন, বলতে লাগলেন, না না, আমাকে কিছু করতে হবে। ওরা যদি একবার আমার সিমিকে চিনে যায়, তাহলে তাকেও শেষ করে দেবে। সারের থেকে দূরে রাখতে হবে সিমিকে। কালকেই আমি একটা ব্যবস্থা করব। আমার সিমিকে ওই পরিবারের ধারে কাছেও আর যেতে দেব না। আরও কিছুক্ষণ থেকে সবাই ইস্তিফা বেগমের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। সবাই যেতেই ইস্তিফা বেগম সিমরানকে তার কাছে ডাকেন এবং বেশ উত্তেজিত হয়ে সিমরানকে বলল, শোন সিমি, আজ থেকে তুই তাহি তার পরিবারের সাথে কোনো যোগাযোগ রাখবি না। সিমরান যেন একটু অপ্রস্তুত হয়ে পড়ে। তার মা কি বলছে এসব? কেনই বা বলছে? কিন্তু কেন মা, কি হয়েছে? এসব কি বলছো তুমি? যা বলছি মাথায় রাখবি। কথাটা বলেই ইস্তিফা বেগম রান্নাঘরে চলে যায়। সিমরান দাঁড়িয়ে ভাবছে বিষয়টা। তার মায়ের হঠাৎ কি হলো, এমন করছে কেন? সিমরানকে দেখতে হবে ব্যাপারটা। ভার্সিটিতে যাওয়ার জন্য তৈরি হচ্ছে সিমরান। তখনই তার রুমে ইস্তিফা বেগম প্রবেশ করে। সিমরানের দিকে তাকিয়ে বলল, আজ তোকে ভার্সিটিতে যেতে হবে না। সিমরান ফুকুসকে বলল, কেন মা? দুপুরে বাড়িতে মেহমান আসবে, তাই অনেক কাজ করতে হবে। কেন, কে আসবে? এত কিছু তোর না জানলেও চলবে। এখন এগুলো পাল্টে রান্নাঘরে আয়। বলেই রুম থেকে বেরিয়ে গেলেন ইস্তিফা বেগম। সিমরান ভাবছে কাল থেকেই তার মা কেমন অদ্ভুত আচরণ করছে। কি হয়েছে মায়ের? সিমরান আবার বাড়ির ড্রেস পরে বাইরে বেরিয়ে যায়। দুপুরে
অনেক কাজ করে ক্লান্ত সিমরান ওয়াশরুম থেকে সদ্য শাওয়ার নিয়ে বেরিয়েছে। এখন বিছানায় বসে চুল মুছতেছে। তখনই তড়িঘড়ি করে রুমে ঢোকেন ইস্তিফা বেগম। সিমরানের হাতে একটা টকটকে লাল বেনারসি দিয়ে বলল, জলদি এইটা পরে আয়। শাড়িটা দেখে সিমরান তার মায়ের দিকে প্রশ্নবিদ্ধ চোখে তাকায় এবং বলে, এটা তো বিয়ের শাড়ি, এটা পরে আমি কি করব? হ্যাঁ, এখন তোর বিয়েই হবে, তাড়াতাড়ি পরে আয়, কাজে এসেছে। কথাটা শোনা মাত্রই যেন স্তম্ভিত হয়ে যায় সিমরান। নিজের কানকেই যেন বিশ্বাস করতে পারছে না। অবিশ্বাস্য চোখে মায়ের দিকে তাকিয়ে বলল, মানে কি বলছো এসব তুমি মা? হ্যাঁ, আমি ঠিকই বলেছি। আজ তোকে আমি বিয়ে দিব সিমি। সঠিক সময় এসেছে, তোর বিয়ে দিতে পারলেই আমি শান্তি। সিমরান অবাক নয়নে মায়ের দিকে চেয়ে আছে। এ কি সত্যি তার মা? সিমরান উঠে তার মায়ের উদ্দেশ্যে কড়াভাবে বলে, মা, আমি এখন বিয়ে করতে পারবো না কিছুতেই। এভাবে হুট করে আমায় না জানিয়ে বিয়ে দিতে পারো না তুমি। সিমি, আমার কথা শোন। আমি যাকে ঠিক করেছি সে ভালো ছেলে, তোর সাথে মানবে, তোর সাথে মানাবে, আর ছেলেটাকে তুই চিনি। মা, ছেলে কেমন সেটা আমার দেখার বিষয় না। আমি এখন বিয়ে করব না, এটাই শেষ। আমায় জোর করো না তুমি। কথাটা বলেই শাড়িটা তার মায়ের হাতে ধরিয়ে দিল সিমরান। ইস্তিফা বেগম এবার সিমরানের হাতটা তার মাথায় রেখে কান্নারত মুখে বললেন, সিমি, তোকে আমার মাথার দিব্যি। যদি না চাস আমার কোনো ক্ষতি হোক, তাহলে বিয়েতে রাজি হয়ে যা তুই। সিমরান যেন পাথর হয়ে গেছে এই মুহূর্তে। সে ঠিক কী করবে তার বোধগম্য হচ্ছে না। সে কিছুতেই অন্য পুরুষকে বিয়ে করতে পারবে না। সে তো শুধু তার শানকে ভালোবাসে। কি করে কাউকে বিয়ে করবে সে? এখন রাজি না হয়েও উপায় নেই। তার মা যে মাথার দিব্যি দিয়েছে, কি করবে সে? সিমরান তার মাকে কোনো কথা না বলে শাড়িটা হাতে নিয়ে ওয়াশরুমের দিকে যেতে নেয়। থেমে তার মায়ের দিকে তাকিয়ে বলে, জানি না তোমার কি হয়েছে, তবে তুমি অনেক বড় ভুল সিদ্ধান্ত নিয়েছো মা। বলে ওয়াশরুমে চলে যায় সিমরান। ইস্তিফা বেগম ঠায় হয়ে দাঁড়িয়ে আছেন। তার খুব খারাপ লাগছে। তিনি বুঝতে পারছেন মেয়ের অবস্থা, কিন্তু তার যে কিছুই করার নেই। একটু পর সিমরান বেরিয়ে আসলে ইস্তিফা বেগম তাকে হালকা পাতলা সাজিয়ে দেয়। সিমরান যেন অনুভূতি শূন্য হয়ে গেছে। কোনো প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না তার মাঝে। কিছুক্ষণ পরেই সিমরানকে নিয়ে বেরিয়ে আসে ইস্তিফা বেগম। সোফার দিকে তাকাতেই রাহিবকে দেখে আরেক দফা অবাক হয়ে যায় সিমরান। তার মানে রাহিবের সাথে তার বিয়ে হচ্ছে? এটা যেন মেনে নিতে পারছে না সিমরান। সারা শরীর অসম্ভবভাবে কাঁপছে তার। এ কি হতে যাচ্ছে তার সাথে? এ কোন পরিস্থিতিতে পড়েছে সিমরান? ইস্তিফা বেগম সিমরানকে রাহিবের পাশে বসিয়ে দেয়। সিমরানকে দেখে মনে মনে পৈশাসিক আনন্দ পায় রাহিব। অবশেষে তার মনের আশা পূরণ হতে যাচ্ছে। দূর থেকে এসব দেখছে সিহাদ। তার বোনের যে সর্বনাশ হতে যাচ্ছে তা যেন বুঝতে পারে সিহাদ। সে তো ছোট, সে কি করে এ বিয়ে আটকাবে? তখনই সাইমানের কথা তার মাথায় আসে। দেরি না করে দৌড়ে সিমরানের রুমে গিয়ে সাইমানকে কল করে সিহাদ। সাইমান বিছানার সাথে হেলান দিয়ে সিমরানের ছবি দেখছিল। আজ কতদিন দেখে না। কেমন অশান্তিতে আছে সাইমান কেবল সেই ভালো জানে। সেদিন সিমরানের কাজে খুব আঘাত পায় সে, তাই তো এখন সিমরানকে বিরক্ত করা ছেড়ে দিয়েছে। সাইমানের ফোনে হঠাৎ সিমরানের কল আসায় ভ্রু দুটি কুঁচকে এলো সাইমানের। কি ব্যাপার, সিমরান কল করেছে কেন? কখনো তো তাকে কল দেয়নি, তাহলে আজ কি হলো? তড়িঘড়ি করে ফোন রিসিভ করতেই ওপাশ থেকে সিহাদ কাঁদতে কাঁদতে বলল, বস, তুমি কোথায় আছো? তাড়াতাড়ি এসো, মা জোর করে আপুর সাথে বিয়ে দিয়ে দিচ্ছে। কথাটা শোনা মাত্রই যেন দুনিয়া ওলট পালট হয়ে যায় সাইমানের। মুহূর্তেই যেন চোখে অন্ধকার নেমে আসে তার। সে কি সত্যি শুনল? সিহাদ বলল, হ্যালো বস, শুনতে পাচ্ছ তুমি? তাড়াতাড়ি আসো, নাহলে অনেক দেরি হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি আসছি, তুমি চিন্তা করো না। পাগল হয়ে গেছে যেন সাইমান। এক মুহূর্ত দেরি না করে দীপ তায়ানকে ব্যাপারটা জানিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল সাইমান। হাওয়ার বেগে গাড়ি নিয়ে ছুটছে সে। কাজী সাহেব বিয়ে পড়ানো আরম্ভ করে দিলেন। রাহিবকে কবুল বলতেই সাথে সাথে কবুল বলে ফেলে রাহিব। এবার সিমরানের পালা। সিমরান নিচের দিকে তাকিয়ে নীরবে চোখের জল ফেলছে। কাজী সিমরানের দিকে তাকিয়ে বলল, মা, এবার তোমাকে কবুল বলতে হবে, বলো কবুল। সিমরানের যেন মুখ দিয়ে কোনো শব্দই বের হচ্ছে না। তার মনে হচ্ছে তার গলাটা যেন কেউ চেপে ধরে রেখেছে। কলিজা ফেটে খণ্ড খণ্ড হয়ে যাচ্ছে।
সিমরানকে চুপ থাকতে দেখে ইস্তিফা বেগম তার কানের কাছে গিয়ে বলল, কি হলো সিমি, চুপ করে আছিস কেন? কবুল বলে ফেল, দেরি হয়ে যাচ্ছে তো। আজ মায়ের প্রতি বড্ড রাগ হচ্ছে সিমরানের। কেন তার মা তার সাথে এত বড় অন্যায় করছে? তার মা তো মোটেও এমন নয়, তাহলে আজ কি হলো? সিমরান চোখের পানি ফেলছে আর ভাবছে, নিয়তি যদি এটাই লেখা থাকে শানকে সে পাবে না, তাহলে কেন এত অপমান করে সাইমনকে ফিরিয়ে দিল সে? সিমরান আস্তে আস্তে গলা ছেড়ে কবুল বলতে প্রস্তুত হলো, তখনই দরজা দিয়ে তড়িঘড়ি করে ঢুকলো সাইমন। তার পেছনে এক এক করে দীপ, তায়ান, দিশা, তাহি ঢুকছে। সবাইকে দেখেই খুশির ঝলক ফুটে ওঠে সিমরানের চক্ষুদয়। উঠে দৌড়ে তাহি আর দিশার কাছে চলে যায়। রাহিবকে এমন বড় সাজে দেখে সাইমনের বুঝতে বাকি নেই। মুহূর্তে রাগে সারা শরীর জ্বলে ওঠে সাইমনের। রাগে কপালের রগ সব ফুলে ওঠে, সাথে সাথে অগ্নিমূর্তির মতো রূপ ধারণ করে সাইমন। চোখ দুটি থেকে যেন আগুনের লাভা বের হচ্ছে। সাইমন তেড়ে গিয়ে রাহিবের পাঞ্জাবের কলার চেপে ধরে বলল, হাউ ডেয়ার ইউ! তোর সাহস কি করে হলো আমার ফুলের দিকে নজর দেওয়ার? আজ তোরই নজর আমি উপড়ে ফেলবো। সাইমনের মুখে ফুল নামটা শুনেই চমকে তাকায় সিমরান। সাইমন কথাটা বলেই রাহিবকে বার কয়েক ঘুষি মারে। তখনই সাইমনকে বাধা দেয় ইস্তিফা বেগম। এতক্ষণে সাইমনকে চিনতে তার সময় লাগেনি। তোমার সাহস কি করে হলো আমার বাসায় এসে ওকে মারার? নিজেকে কি ভাবো তুমি? মামনি, খবরদার আমার মামনিকে বলবে না। আমি তোমার মামনি নই। এক্ষুনি এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও। তায়ান এখনো দরজার সামনে ঠাই হয়ে দাঁড়িয়ে আছে, বিস্ময়কর চোখে তাকিয়ে আছে ইস্তিফা বেগমের দিকে। বাসায় ঢুকেই ইস্তিফা বেগমকে দেখে হতভম্ব হয়ে যায় তায়ান। পাজোরা বরফের মতো জমে যায় সেখানেই। এসে কাকে দেখছে? সে কি সত্যি তার মামুনিকে দেখতে পাচ্ছে, নাকি এটা তার চোখের ভুল? তায়ান যেন নির্বিকার হয়ে গেছে। মামনি, তুমি জানো তুমি কত বড় ভুল করতে চাচ্ছ? আমি কি করছি না করছি সেটা আমার ব্যাপার। ওকে সেটা আমি বুঝে নিব। তুমি বেরিয়ে যাও এক্ষুনি। রাহিব বুঝতে পারছে অবস্থা বেগতিক। সাইমন এখন তাকে ছাড়বে না, তাকে এখন পালাতে হবে, বা অন্য কোনো উপায়ে সিমরানকে বিয়ে করতেই হবে। রাহিব তাকিয়ে দেখল সবাই নির্বিকার হয়ে সাইমন আর ইস্তিফা বেগমের কথা শুনছে। সেই সুযোগে রাহিব পকেট থেকে ছুরিটা বের করে তাহির একদম পিছনে গিয়ে তার গলায় চেপে ধরে। ঘটনার আকস্মিকতায় তাহি ভয় পেয়ে যায়। রাহিব সবার দিকে তাকিয়ে বলে, কেউ কোনো রকম চালাকি করার চেষ্টা করবে না, না হলে একে এক্ষুনি খুন করে ফেলবে। রাহিবের এমন কাণ্ডে উপস্থিত সবাই ভয় পেয়ে যায়, সাথে ইস্তিফা বেগমও। তিনি যেন রাহিবের এমন সাহস মেনে নিতে পারছে না। সাইমন রাহিবের দিকে তাকিয়ে বলল, তুমি জানো ওকে? রাহিব, ছাড় ওকে, না হলে তুই ভাবতেও পারবি না আমি তোর কি হাল করব। কি বললি? আমার হাল করবি? তুই আমার কিচ্ছু করতে পারবি না। আজ তো আমি তোর সিমরানকে আমার করেই ছাড়বো। সকল ক্ষেত্রে তুই আমার সকল জিনিসে নজর দিস। যেই দেখলে আমি সিমরানের দিকে নজর দিয়েছি, অমনি তার পিছনে ছোটা আরম্ভ করে দিয়েছিস। কিন্তু তা তো আমি হতে দিব না। তোর সামনে আজ ওকে বিয়ে করে সব প্রতিশোধ তুলব। বলেই কাজী সাহেবের দিকে তাকিয়ে বলল। আপনি আবারও বিয়ে পড়ানো আরম্ভ করুন। এরপর সিমরানের দিকে তাকিয়ে বলল, তোমাকে নতুন কিছু বলতে হবে, তাড়াতাড়ি এসো, না হলে তোমার ফ্রেন্ডকে মেরে ফেলবো। সিমরান ভয় পেয়ে গেছে। লোকটা খারাপ তা জানা আছে সিমরানের, কিন্তু এত খারাপ তা ভাবেও নি। কি হচ্ছে এসব কিছুই বুঝতে পারছে না সিমরান। তাই আস্তে ধীরে ভিতরে প্রবেশ করে। রাহিবের পেছনে গিয়ে দাঁড়িয়েছে, যা রাহিব বুঝতেও পারেনি। সাইমন হাত মুষ্টি বদ্ধ করে দাঁড়িয়ে আছে। তাহিকে এই মুহূর্তে বাঁচাতে হবে এ ভেবে সিমরান এগোতে থাকে। তখনই সাইমন বলে ওঠে, দাঁড়া ফুল, আর এক পাও এগোবে না। সাথে সাথে দাঁড়িয়ে যায় সিমরান। হক চুকিয়ে সাইমনের দিকে তাকায়। সাইমন তাকে ফুল বলছে। সে কি করে জানে তার নাম ফুল? সাইমন রাহিবের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলে, ফার্স্টলি, কিপ ইউর আইস ডাউন। হোয়াট ইউ থিঙ্ক অফ ইয়োরসেলফ রাহিব? তুই নিজেকে কি মনে করিস? খুব চালাক? আসলে তুই খুব বোকা, জানিস? কি যেন বললি? তোর জিনিস আমি নজর দেই। লিসেন, আমি না, তুই আমার পার্মানেন্ট সকল জিনিসে নজর দিস। যেমন আজকে আমার ফুলের দিকে নজর দিয়েছিস। কিন্তু তুই সবসময় বোকামি করিস। তুই কি ভেবেছিস এসব করে তুই ফুলকে বিয়ে করতে পারবে? রাহিব এবার রেগে বলল,
একটুও ভয় হচ্ছে না নিজের বোনের জন্য? দেখবি তোর চোখের সামনে এখন ওকে শেষ করব। কথাটা বলেই রাহিব ছুরিটা তাহির গলায় চাপ দিতে নিলেই তায়ান পেছন থেকে রাহিবের ঘাড়ে জোরে একটা কিল বসিয়ে দেয়। ব্যথায় কুকড়িয়ে ওঠে রাহিব, সাথে সাথে হাত থেকে ছুরিটা পড়ে যায়। তায়ান এবার রাহিবের দুহাত মুচড়ে ধরে। তাহি ছাড়া পেয়ে ছুটে চলে যায় সিমরান আর দিশার দিকে, গিয়ে দুজনকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। খুব ভয় পেয়ে গেছে সে। সাইমন অগ্নিচোখে এক পা করে রাহিবের দিকে আসে। তা দেখে রাহিবের অবস্থা বেহাল। সাইমন এখন তাকে মেরেই ফেলবে, কিছু একটা করে পালাতেই হবে। রাহিব সুযোগ বুঝে তায়ানের পায়ে জোরে একটা পা দিয়ে চেপে ধরে, যার ফলে তায়ান ব্যথা পেয়ে রাহিবকে ছেড়ে দেয়। এই সুযোগে 1 সেকেন্ডও দেরি না করে রাহিব সেখান থেকে পালিয়ে যায়। সাইমন চাইলে রাহিবকে আটকাতে পারত, কিন্তু সাইমন জানে রাহিব আবারও ধরা দেবে, পরের বার আর ছাড়বে না। ইস্তিফা বেগম অপরাধী চোখে দাঁড়িয়ে আছেন। তিনি আজকে করতে যাচ্ছিলেন তার মেয়ের সাথে, নিজ হাতে মেয়েকে নরকে ঠেলে দিচ্ছিলেন। সাইমন ইস্তিফা বেগমের সামনে এসে বলল, মামুনি, তুমি এটা কি করতে পারো? তোমার কোনো ধারণা আছে? তুমি এটা জঘন্য বাজে নেশাখোর ছেলের সাথে ফুলের বিয়ে দিতে চাচ্ছিলে? কেন করছে এমন? কি কারণে? ইস্তিফা বেগম এবার চিল্লিয়ে বললেন, তোমার থেকে দূরে রাখার জন্য, তোমার পরিবার থেকে দূরে রাখার জন্য। শুনেছো তুমি? আনোয়ার, তাহজিদ আর তোমার বোন, তাহলে সিমিকে আরো আগে বিয়ে দিয়ে দিতাম। তোমাদের পরিবারে ধারে কাছেও যেতে দিতাম না সিমিকে। কথাটা শুনে কপালে ভাঁজ পড়ে সাইমনের। কিন্তু কেন মামুনি? আমার পরিবার কি করেছে? ইস্তিফা বেগম নিজেকে দমিয়ে রাখতে না পেরে চিৎকার দিয়ে বলল, কারণ তোমার বাবা আনোয়ার তাহজিদ সিমির বাবাকে খুন করেছে। হ্যাঁ, এমন স্বার্থপর খুনির পরিবারের কাছে আমার মেয়েকে ঘেঁচতে দিব না। কথাটা শোনা মাত্রই উপস্থিত সকলের মাথায় যেন বাজ পড়ে। সবাই হতবাক হয়ে তাকিয়ে আছে। কি বললে? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই বলেছি। সিমির বাবার মৃত্যুর 2 দিন পর আমি ফোনে একটা কল আসে। সিমির বাবার মৃত্যুর 2 দিন পর আমার ফোনে একটা কল আসে এবং আমি সব জানতে পারি। সেদিন তোমার বাবা নিজের গাড়িতে ব্রেক ফেল করে সিমির বাবাকে সেই গাড়িতে পাঠায় এবং তিনি অন্য গাড়িতে যায়। অন্য গাড়ি করে তিনি সিমির বাবার গাড়ির পিছু নেয়। যেই না সিমির বাবা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, তখনই তোমার বাবা গাড়ি থেকে নেমে সিমির বাবার কাছে যায় এবং ইচ্ছাকৃত নিজের শরীরে আঘাত করে। যখন সিমির বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করে, তখন তোমার বাবা এক এক করে সকল খবর দেয়। সকলে সেখানে উপস্থিত হওয়ার পরে তোমার বাবা কান্না করার নাটক ও অসুস্থতার নাটক করেন, যাতে কেউ কিচ্ছু বুঝতে না পারে। এরপর পুলিশ যখন তদন্ত করে, তখন তোমার বাবা দেশ ছেড়ে পালিয়ে যায়। তোমার বাবা স্বার্থপর, বন্ধু নামে প্রতারক, খুনি। এ পর্যায়ে সাইমনের রাগ সপ্তম আসমানে পৌঁছে যায়। অত্যন্ত ক্রোধে তার মুখমণ্ডল অন্যরূপ ধারণ করে। ক্রোধের বিভীষিকায় সাইমনের চক্ষু অগ্নির ন্যায় জ্বলে ওঠে। নিজের জন্মদাতা পিতার সম্পর্কে এমন জঘন্য অপবাদ শুনে সাইমনের মন মস্তিষ্ক যেন মুহূর্তেই পরিবর্তন হয়ে যায়। চিৎকার দিয়ে ইস্তিফা বেগমের উদ্দেশ্যে বলে, এনাফ মিসেস ইস্তিফা শেখ, এনাফ। বাস আর কোনো বাজে কথা বলবেন না আপনি, তা আমি সহ্য করব না। আমার বাবা কখনোই স্বার্থপর খুন হতে পারে না, নেভার। কি যেন বলেছিলেন? আমার বাবা ইমতিয়াজ আঙ্কেলকে খুন করেছে? সেদিন বাবা অন্য গাড়িতে গিয়েছে? তাহলে শুনুন, সেদিন বাবা আর আঙ্কেল বাড়িতে আসার সময় দুজনে দেখল বাবার গাড়ির কাছে একটা লোককে, যে তাদের দেখে সেখান থেকে ছুটে পালায়। কিন্তু ওনারা এত কিছু খেয়াল করেনি। দুজনে গাড়িতে উঠে বসে, একই গাড়িতে। বেশ কিছুক্ষণ পর বাবার ফোনে একটা মেসেজ আসে। মেসেজটা ছিল খুনির। সেদিন খুনি বাবা আর আঙ্কেল দুজনকে মারতে চেয়েছিল। গাড়ি ড্রাইভ করছিল ইমতিয়াজ আঙ্কেল। যখন তিনি বুঝে যান গাড়ির ব্রেক ফেল, তখন তিনি বাবাকে ধাক্কা দিয়ে ফেলে দেন, যার ফলে বাবা বেঁচে যায় এবং শরীরে আঘাত পায়। আর বাবা পালিয়ে যায়নি। বাবার একটা গুরুত্বপূর্ণ ডিলের কারণে বাবাকে কিছুদিনের জন্য লন্ডন যেতে হয়। সেদিন সেই পাহাড়ে একটা গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি ছিল না, সেটা হলো বাবার। স্বার্থপর কাকে বলছেন? যে ইমতিয়াজ আঙ্কেলের কথা রাখার জন্য এত বছর আপনাদের হন্য হয়ে খুঁজেছে, তাকে? যে তার বন্ধুর মৃত্যুর জন্য নিজের দায়ী করে থাকে? যে রোজ বন্ধুর জন্য কান্না করে থাকে?
যে নিজের চোখে নিজের প্রিয় মানুষের এত বড় একটা অ্যাক্সিডেন্ট হতে দেখে দিনের পর দিন অসুস্থ অবস্থায় পড়ে থেকেছে তাকে? সব শুনে ইস্তিফা বেগম ধপ করে সোফায় বসে পড়েন। শরীরটা যেন অসাড় হয়ে গেছে। সাইমন আবারও বলতে শুরু করে, আমার বাবা যদি খুন করে ভয় দেশ থেকে পালিয়ে গিয়ে থাকে, তাহলে কেন কিছুদিন পর আবারও দেশে ফিরে আসে? একটাবার আপনি ভেবে দেখেননি যে আপনাকে এসে বলেছে সে কি করে এত কিছু জানে? সেদিন যদি 2টা গাড়ি থেকেও থাকে, তৃতীয় কোনো গাড়ি ছিল না, তাহলে এসব কে দেখেছে? বাবু তোর আপনাকে নিজের নামে এসব বলবে না, তাহলে একবার ভেবে দেখেননি কেন এসব? আমার বাবুকে ভুল বলছে আজ এত বড় একটা অন্যায় করতে যাচ্ছিলেন আপনি। আপনি জানেন রাহিবকে? ও রিমন খান আর নুসাইনা খানের বিগড়ে যাওয়া ছেলে। কথাটা শুনে ইস্তিফা বেগমের শরীর আগের চেয়ে দ্বিগুণ খারাপ হয়ে যায়। সাইমন তো ঠিকই বলেছে, তার কথায় সম্পূর্ণ যুক্তি আছে। এতদিন তিনি একটা ভুলের মাঝে ছিলেন, শুধু শুধু তিনি এই পরিবার থেকে পালিয়েছেন। ইস্তিফা বেগমের শরীর অসম্ভবভাবে কাঁপছে। তাল সামলাতে না পেরে পড়ে যেতে নিলে দিশা দৌড়ে এসে তাকে ধরে ফেলে। এরপর শক্ত করে ধরে এক গ্লাস পানি খাইয়ে দেয়। সিমরান তাহি রোবট হয়ে গেছে, তারা আগের মতোই দাঁড়িয়ে আছে। ইস্তিফা বেগম একটু স্বাভাবিক হলেন, এবার সাইমনের দিকে তাকিয়ে বলল, শান বাবা, আমাকে ক্ষমা করে দাও তুমি। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। কি করব, সেদিন মাথা ঠিক ছিল না, তাই সেই লোকটার কথা নিমেষে বিশ্বাস করে ফেলি। তোমার বাবাকে খুনি ভেবেছি, ভুল বুঝেছি, আমাকে মাফ করে দাও বাবা। বলেই কান্নায় ভেঙে পড়েন ইস্তিফা বেগম। সাইমন ইস্তিফা বেগমের সামনে এসে হাঁটু ভাঁজ করে বসে পড়ে এবং তার হাত দুটো নিজের হাতের মাঝে নিয়ে বলল, এতে তোমার কোনো দোষ নেই মামনি, দোষ তো খুনির। আমি কথা দিচ্ছি সেই খুনিকে আমি যোগ্য শাস্তি দেব, কিন্তু আমি বুঝতে পারছি না রাহিব কিসের প্রতিশোধের কথা বলছে। ইস্তিফা বেগম চোখের পানি মুছে বলল, কারণটা আমি জানি শান। কথাটা শুনে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায় সাইমন। বলো মামনি, রাহিব কিসের প্রতিশোধের কথা বলছে? ইস্তিফা বেগম সাইমনের দিকে তাকিয়ে বলতে আরম্ভ করে, আমার আজ থেকে প্রায় 20 বছর আগের কথা। তুমি নিশ্চয়ই জানো, সান রিমন খান তোমার বাবা আর তোমার ইমতিয়াজ আঙ্কেল ভালো বন্ধু ছিল, কিন্তু রিমন সব দিক দিয়ে তোমার বাবা আর আঙ্কেলকে হিংসা করত। যাই হোক, তাদের কাছে অন্য আর এক বন্ধু আহনাফ সিকদার একদিন তার বাড়িতে সবাইকে ইনভাইট করে ম্যারেড অ্যানিভার্সারি উপলক্ষে। অনেক বড় করে পার্টির আয়োজন করা হয়েছে। সেই পার্টিতে সেদিন সকলে উপস্থিত হয়। সেদিন তুমি তোমার বাবা মায়ের সাথে পার্টিতে আসোনি, যার ফলে তুমি জানো না কিছু। নুসাইনা খান আর আমি ছোটবেলার বান্ধবী ছিলাম। একদিন হুট করে আমার আর ইমতিয়াজের দেখা হয়। আস্তে আস্তে ভালো লাগা থেকে ভালোবাসা শুরু হয়। নুসাইনার সিমির বাবাকে খুব পছন্দ করত, কিন্তু সিমির বাবা শুধু আমাকে ভালোবাসতো। কত চেষ্টা করেছে, কিন্তু ইমতিয়াজকে সে দমাতে পারেনি। আস্তে আস্তে সে যে আমাকেও হিংসা করতে থাকে। নুসাইনা জানে সে কখনো ইমতিয়াজকে নিজের করতে পারবে না, তাই সে তখন রিমন খানকে পটিয়ে বিয়ে করে ফেলে, আমাদের বিয়ের অনেক আগেই। কিন্তু তখনও সে ইমতিয়াজকে পাওয়ার অনেক চেষ্টা করেছে। তো সেদিন পার্টিতে আমার উপর হিংসা করে নুসাইনা এক জঘন্য কাজ করে আমার সাথে। তখন সিমি আমার পেটে 2 মাসের। সেদিন পার্টিতে আমি এক সাইডে দাঁড়িয়েছিলাম, তখন একটা ওয়েটার আমাকে এসে লেমন জুস দিয়ে যায়। আমি জানতাম না সে জুসে নুসাইনা নেশার ঔষধ মিশিয়ে দিয়েছে। জুসটাকে হঠাৎ আমার মাথা ঘোরাতে শুরু করে, মাথা ঘুরিয়ে পড়ে যাচ্ছিলাম। তখন নুসাইনা আমাকে ধরে একটা রুমে নিয়ে যায় এবং দরজা বন্ধ করে দেয়। আমি নেশার মাঝেও হকচকিয়ে যাই। ভেতরে তাকাই, আমি আঁতকে উঠি, কারণ ভেতরে বিশ্রীভাবে আমার দিকে তাকিয়ে আছে একটা লোক। আমি যেন মুহূর্তে ভয়ে কুকরিয়ে যাই, সাথে সাথে আমার মাঝে সকল নেশা যেন কেটে যায়। লোকটা আস্তে আস্তে আমার কাছে আসলো এবং আমাকে বাজেভাবে স্পর্শ করছে বার কয়েক। নিজেকে এমন পরিস্থিতির হাত থেকে অনেক বাঁচানোর চেষ্টা করেছি, চিৎকার দিতে পারিনি, কারণ লোকটা আমার মুখ চেপে ধরে রেখেছে। সেদিন মনে হয়েছিল আমার আর আমার ভেতরে গড়ে ওঠা ছোট্ট জীবনটার বুঝি শেষ দিন।
তখনই দরজার খুব জোরে জোরে কড়া নাড়ে ইমতিয়াজ, তোমার বাবা, এবং পার্টির উপস্থিত সকলে। তখনই আমি যেন একটা আশার আলো দেখতে পাই, কিন্তু কি করব বুঝতে পারছিলাম না। লোকটা আমার মুখ আরো শক্ত করে চেপে ধরেছে। আমি নিজের সর্বশক্তি দিয়ে লোকটাকে ধাক্কা দিয়ে দরজা খুলে দিই। সাথে সাথে ভেতরে এক এক করে সকলে প্রবেশ করে। আমার এই অবস্থা ইমতিয়াজ যেন সহ্য করতে পারেনি, ছুটে গিয়ে লোকটাকে উদাম পেটায় পিটিয়েছে এবং কি এইসব করতে বলেছে সব জানতে পারে সকলে। এমন জঘন্য কাজ নুসাইনা করেছে। তখন ইমতিয়াজ নিজেকে ধরে রাখতে পারে না। তখন ইমতিয়াজ নিজেকে ধরে রাখতে না পেরে নুসাইনাকে পরপর কয়েকটা চড় মারে এবং উপস্থিত সকলের সামনে উচিত শাস্তি দেয়। এ বলে থামলেন ইস্তিফা। হাঁপিয়ে গেছেন তিনি। তা দেখে সাইমান এক গ্লাস পানি এগিয়ে দিয়ে বলল, তারপর কি হয়েছে? ইস্তিফা বেগম ঢক ঢক করে পানি খেয়ে আবারও বলতে শুরু করেন, নুসাইনা নিজের এত অপমান যেন সহ্য করতে পারেনি, দৌড়ে পার্টি থেকে বেরিয়ে যায় এবং কয়েক ঘন্টা পর আমরা জানতে পারি নুসাইনা গলার ফাঁসি দিয়ে সুসাইড করেছে। তখন রাহিবের 8 বছর বয়স ছিল। এতটুকু ছেলে একদিন আমাদের বাড়িতে এসে আমাদের সবাইকে ধমকিয়ে যায় সে নাকি আমাদের কাউকে ছাড়বে না। এরপর তোমার মা ইনসিয়ার সাথে রিমন খান সম্পর্কে জড়িয়েছে। এটা সবার আগে শুনেছে ঠিকই, তবে সকলের কথাটা গুজব হিসেবে নিয়েছে। তখন ইনসিওর পেটে 5 মাসের তাহি বড় হচ্ছিল। এরপর যখন তাহি দুনিয়াতে আসে, এর কিছুদিন পরই ইনসিয়াও ধোকা দিয়ে রিমন খানের সাথে বিবাহে জড়ায়। তোমার বাবা এবং তুমি এটা মেনে নিতে পারোনি। আস্তে আস্তে দিন যাচ্ছে। রিমন খান আর ইনসিয়ার দেশে ছিল আর রাহিব লন্ডনে। কিন্তু সিমির বাবার অ্যাক্সিডেন্টের পর থেকে রিমন খান আর ইনসিয়ার খান লন্ডনে পাড়ি জমায়। এই কারণেই রাহিব প্রতিশোধ নিতে চাইছে। সাইমান নির্বিকার হয়ে সব শুনছে। তার মধ্যে তেমন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না। এতদিন জানতো রাহিবের সাথে শুধু তার শত্রুতা, কিন্তু তার আরেকটি পরিবারের সাথেও যে শত্রুতা তা যেন মানতে কষ্ট হচ্ছে সাইমানের। আজ সে একটু দেরি করে আসলেই না জানি কি হয়ে যেত তার ফুলের সাথে। সিমরান একদম বরফের মতো হয়ে গেছে। সিমরান স্তব্ধ হতবিহ্বল হয়ে গেছে। তার চোখের সামনে এসব কি ঘটছে? সিমরানের সাথে সাথে বাকি সবাই একই অবস্থা। এত বড় শখ কেউ হজম করতে পারছে না। সাইমান ইস্তিফা বেগমের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, কিন্তু মামুনি, আঙ্কেলের মৃত্যুর পর তোমরা তোমাদের বাড়ি ছাড়লে কেন? ইস্তিফা বেগম ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে বললেন, কারণ এরপর কয়েকদিন পরেই আমার দেবর আর যা সবকিছু নিজেদের নামে করে আমাদের বাড়ি থেকে বিতাড়িত করে। তারপর যখন ফোনে আমার বাবার সম্পর্কে এইসব শুনি, তখন আর সাহস হয়নি তোমাদের বাড়িতে যাওয়ার। এরপর আমি ছোট শিহাদ আর সিমিকে নিয়ে চলে যাই আমার ফুপুর বাড়িতে, ঢাকার বাইরে চলে যাই, যার কারণে তোমরা আমাদের এত খুঁজেও পাওনি। সেদিন যদি আমার গুট্টু থাকতো তাহলে হয়তো আমরা আজ সেই বাড়িতেই থাকতাম। কথাটা বলেই কান্নায় ভেঙে পড়েন ইস্তিফা বেগম। সাইমান তায়ানের দিকে তাকায়। তা দেখে তায়ান সাথে সাথে মাথা নিচু করে ফেলে। হ্যাঁ, সে এসব কিছুই সাইমানকে বলেনি, কারণ তার বাবা মায়ের এমন জঘন্য কাজের কথা বলতে যেন তায়ানের মন মস্তিষ্ক বাধা দিয়েছে। সাইমান যেন তায়ানের ব্যাপারটা বুঝতে পারে। তায়ান সাইমানের দিকে তাকালে সাইমান ইশারা করে। তা দেখে তায়ান ধীরে ধীরে ইস্তিফা বেগমের কাছে এগিয়ে আসে ও হাঁটু ভাঁজ করে তার সামনে বসে পড়ে। তায়ানের এই মুহূর্তে ইচ্ছে করছে তার মামুনিকে জড়িয়ে ধরে কান্না করতে, কিন্তু পুরুষদের চেয়ে কাঁদতে নেই। তায়ান ইস্তিফা বেগমের দিকে তাকিয়ে বলল, আমাকে চিনতে পেরেছো মামুনি? তোমার গুট্টুকে চিনতে পেরেছো? আমি তায়ান, তোমার ছেলে, তোমার গুট্টু। চিনতে পেরেছো তুমি? এই মুহূর্তে ইস্তিফা বেগম অবিশ্বাস্য চোখে তায়ানের দিকে তাকিয়ে আছে। তায়ানের কথাটা শোনা মাত্রই আরেক দফা শক খায় সিমরান সহ তাহি দিশা। সিমরান শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। ইস্তিফা বেগম তায়ানের দিকে ছলছল নয়নে তাকিয়ে বলল, সত্যি বলছো তুমি? তুমি আমার গুট্টু? তুমি আমাদের সেই তায়ান? তায়ান কান্না ভেজা হাসি মুখ নিয়ে মাথা উপর নিচ করে।
ইস্তিফা বেগম সাথে সাথে তায়ানকে ধরে কান্না করতে লাগলো। জোরে জোরে কান্না করছে। তায়ান এত জোরে কান্না না করলেও চোখের পানি চিকচিক করছে। সাইমান মুস্কি হাসে। আজ সব ঠিক হতে যাচ্ছে। এতদিনের সকলের সব কষ্টের অবসান হতে যাচ্ছে। তাহি অবলার মতো চেয়ে আছে। এই পরিবারের সাথে তার সম্পর্ক খুব কম, কারণ তাহি জন্মের পর কয়েক বছর তার মিমির সাথে আমেরিকায় ছিল। এখন চোখের সামনে এসব কিছু যেন বিশ্বাস করতে পারছে না তাহি। তায়ান ইস্তিফা বেগমকে শান্ত করে। এরপর ইস্তিফা বেগম, সাইমান আর তায়ান দুজনকে জড়িয়ে ধরে নীরবে চোখের পানি ফেলছে। তখনই দীপ ইস্তিফা বেগমের সামনে এসে বলল, আমিও কি আপনাকে মামুনি বলতে পারি? দীপের কথা শুনে ইস্তিফা বেগম সহ সাইমান তায়ান তার দিকে তাকায়। ইস্তিফা বেগম হেসে তার এক হাত এগিয়ে দেয় দীপের দিকে। সাথে সাথে দীপ ইস্তিফা বেগমকে জড়িয়ে ধরে। এরপর ইস্তিফা বেগম দিশা তাহির দিকে তাকিয়ে বলল, তোরা আসবি না মামনির কাছে? এমন এক মুহূর্ত দেখে তাহি দিশার চোখে পানি চলে এলো। দৌড়ে গিয়ে তারা ছেলেদের গায়ের উপর দিয়েই ইস্তিফা বেগমকে জড়িয়ে ধরে। সবার চোখে পানি চিকচিক করছে। এতক্ষণে দরজার আড়াল থেকে সব দেখেছে এবং শুনেছে সিহাদ। ছোট হলেও সব বুঝে গেছে সে। তার মানে এরাই তার পরিবার। সিহাদের যেন খুশিতে পাগল হওয়ার উপক্রম। আড়াল থেকে বেরিয়ে তার মায়ের কাছে গিয়ে বলল, তোমরা যদি এভাবে আমাকে মাকে জড়িয়ে ধরো তাহলে আমি কোথায় ধরবো? সিহাদের আওয়াজ পেয়ে সাইমান তার হাত এগিয়ে দেয় এবং সিহাদ হেসে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। দৃশ্যটা সত্যি অমায়িক, যে কেউ দেখলে হাসতে বাধ্য। দূরে দাঁড়িয়ে এসব দেখছে সিমরান। সে যেন অনুভূতি শূন্য হয়ে গেছে। গলা ধরে আসছে তার, অসম্ভবভাবে কাঁপছে হাত পা। চোখ ক্ষুদয়ে নোনা জল এসে জমা হয়েছে। এখনই যেন টপকে পড়বে গাল বেয়ে। আজ এখানে যা হয়েছে সব কি সত্যি? তাই সত্যি তার ভাইয়া, তার গাট্টু ভাইয়া? এত কাছে থেকেও চিনল না। আর সাইমান, সাইমান তার সেই প্রিয় মানুষ যার জন্য এত বছর অপেক্ষা করেছে সে। তার শান, যে ছেলেটা তার জন্য এত পাগলামি করেছে, অথচ সিমরান কিছুই বুঝতে পারেনি। সন্দেহ ঠিকই হয়েছিল, কিন্তু পরক্ষণে মাথা থেকে ঝেড়ে ফেলে। এই তার শান, যার জন্য এতদিন কষ্ট পেয়েছে সে। এই তার শান, যে তার এত নিকটে থাকার পরেও চিনতে পারেনি। এই তার শান, যাকে এত অপমান করেছে সে। এত অপমানের পরেও যে তার জন্য পাগলামি করেছে। এ তুই কি কইলি ফুল? এতদিন কিভাবে কষ্ট দিতে পারলি তোর শানকে? এসব ভেবেই নিজেকে কেমন অচেতন মনে হচ্ছে। চোখের সামনে সব ঝাপসা হয়ে গেছে। মাথাটা ঘুরছে। চোখে মুখে অন্ধকার দেখে লুটিয়ে বলল সিমরান। প্রায় 1.5 ঘন্টা পরে জ্ঞান ফিরেছে সিমরানের। জ্ঞান ফিরে বোঝার চেষ্টা করল সে কোথায় আছে। দেখলো নিজের রুমে আছে সে। সামনে তাকাতেই দেখলো এক এক করে সকলে তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। সাথে সাথে ধরপড়িয়ে উঠে বসে সিমরান। তা দেখে ইস্তিফা বেগম বললেন, এভাবে উঠছিস কেন? তোর শরীর ভালো না? তখনই তায়ান এসে সিমরানের পাশে বসে। তায়ানকে দেখে নিজেকে তার ধরে রাখতে পারেনি। তায়ানকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না শুরু করে সিমরান। প্রচুর কাছে সে। এত বছর পর ভাইয়ের দেখা পেয়েছে। সিমরান তো আশায় ছেড়ে দিয়েছে, ভেবেছে কখনো ভাইকে ফিরে পাবে না। আজ যেন আবেগ ঘিরে ধরে সিমরানকে, তাই তো এভাবে কাছে। তায়ানও বোনকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। বড়ই আদরের বোন তার। এত বছর বোনের জন্য কতই না দুঃখ সহ্য করেছে তায়ান। তায়ান সিমরানকে শান্ত করার চেষ্টা করছে। কাঁদিস না ফুল, আর কত কাঁদবি? বিয়ের সময় কাঁদার জন্য তো চোখে পানি থাকবে না। দেখ, আমার গেঞ্জিটা তো নাকের পানি দিয়ে ভাসিয়ে দিয়েছিস। সাথে সাথে দূষিত হয়ে গেছে গেঞ্জিটা। এখন এটা পরিষ্কার করবি তুই। ভাই বোনের এমন ভালোবাসা দেখে মুস্কি হাসছে দীপ, দিশা আর তাহি। ভাইয়ের সাথে কথা শুনে কান্নার মাঝেও হেসে দিল সিমরান। তার যে আজ খুশির দিন। আজ সে তার প্রিয় মানুষগুলোকে ফিরে পেয়েছে। সিমরান স্বাভাবিক হয়ে তায়ানকে ছেড়ে দিয়েছে। হঠাৎ তার চোখ কাউকে খুঁজতে থাকে, তার শানকে। এখানে সবাই আছে, তাহলে সাইমান কোথায়? সিমরান কাউকে এভাবে খুঁজতে দেখে মুখ টিপে হাসছে তাহি, দিশা। দীপ বলল, সিমরান, তুমি যাকে খুঁজছো সে ছাদে দাঁড়িয়ে সূর্য বিলাস করছে। দীপের কথায় কিছুটা থতমত খেয়ে যায় সিমরান। তখনই দিশা বলে, যা সিমি, আর দেরি করিস না। কথাটা শোনা মাত্রই এক মুহূর্ত দেরি না করে সিমরান দৌড়ে ছাদে চলে যায়।
গিয়ে দেখলো সাইমন রেলিং ধরে এক ধ্যানে সামনে তাকিয়ে আছে। সিমরান বেশ বুঝতে পারছে সাইমন তার উপর রেখে আছে। রাগ করারই কথা, সে যা করেছে। সিমরান দেরি না করে দৌড়ে গিয়ে পেছন থেকে সাইমনকে জড়িয়ে ধরে। সাইমন সামনে তাকিয়েছিল, হঠাৎ কেউ তাকে জড়িয়ে ধরে। সাইমন একটুও নড়ল না, সে যেন বুঝে যায় এ আরও কেউ নয়, তার ফুল। সাইমন সামনে তাকিয়ে বলল, ফুল, ছাড়ো আমাকে, আমার ভালো লাগছে না, আমাকে একা থাকতে দাও, তুমি এখন আসতে পারো। সিমরান সাইমনের পিঠে তার মাথা রেখে বলল, না, কিছুতেই ছাড়বো না আমি। এতদিন পর আপনাকে খুঁজে পেয়েছি, এত তাড়াতাড়ি কি করে ছেড়ে দিই? সাইমন চোখ বন্ধ করে আছে, তারও যে ইচ্ছে করছে তার ফুলকে বুকের মাঝে চেপে ধরতে। সাইমন হালকা ধমক দিয়ে বলল, কি বলেছি শুনতে পাওনি? নাও আই নিড টু স্টে অ্যালোন, সো ইউ লিভ নাও and leave me alone.